জ্বালানি খাত নিয়ে পরিকল্পিত অপপ্রচারে একটি গোষ্ঠী র্যাবের চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী রোগীদের যেন বিদেশ যেতে না হয় এমনভাবে সেবা দেওয়ার আহ্বান। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। কোন নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশ বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। জুলাই শহীদ ও আহত 10 জনের পরিবারের সদস্য পেলেন চাকরি, কয়েক যোদ্ধা পেলেন অটোরিকশা। সবাইকে নিয়ে সুন্দর দেশ করার প্রত্যয় সরকার প্রধানের। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। ভারতকে হাসিনা কার্ড খেলতে না দেওয়ার হুঁশিয়ারি। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স। জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান এনসিপির। আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় নির্যাতন করা হয়েছিল তারেক রহমানকে। সালাউদ্দিন আহমদ গুমে হাসিনা কামাল সম্পৃক্ততা। দ্রুত তদন্ত শেষ করার ঘোষণা চিফ প্রসিকিউটরের। বেপরোয়া গতি প্রতিদিনই কেড়ে নিচ্ছে জীবন। একদিনে 5 জেলায় 10 জন নিহত। 5 বছরে 30,000 দুর্ঘটনায় 33,000 প্রাণহানি। আইনের কঠোর প্রয়োগের তাগিদ। এবং জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টা। গ্রিস উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশী আটক। রাখা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। জ্বালানি ইস্যুতে একটি চক্র দেশে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি মহলকে সুবিধা দেয়া পলাতক আওয়ামী লীগ সরকারের জ্বালানি নীতির খেসারত দিচ্ছেন দেশের মানুষ। বর্তমান সরকার সংকট সমাধানে কাজ করছে। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে কথা বলেন সরকার প্রধান। কোনো রোগীকে যেন বিদেশ যেতে না হয়, চিকিৎসকদের এমনভাবে স্বাস্থ্যসেবা দেওয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার প্রধানকে কাছে পেয়ে চিকিৎসকদের উচ্ছ্বাস। সাদরে বরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমানও। জাতীয় সংসদের এলডি হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকার প্রধান। পরে চিকিৎসক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের সরকারি চাকরি ও অবসরের বয়স সীমা বাড়ানো সহ বেশ কিছু দাবি তুলে ধরেন চিকিৎসক নেতারা। বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদুর রহমান বলেন, মানবিক মূল্যবোধ থেকেই দেশের প্রান্তিক পর্যায়ে পূর্ণ চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে চিকিৎসকদেরকে। ড্যাব চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির মধ্যেও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষকে যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় এমনভাবে সেবা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় সে আহ্বানও ছিল প্রধানমন্ত্রীর। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়। দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর ইনশাআল্লাহ। জ্বালানি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ সেক্টর নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকার একটি মহলকে সুবিধা দিতেই জ্বালানির নীতিমালা করেছিল, যার খেসারত দিচ্ছে দেশের মানুষ। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। বিগত দিনগুলোতে
কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশ, দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এর আগে এলডি হল চত্বরে নিম ও অর্জুনের দুটি চারাগাছ রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত 10 জনের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দেন সরকার প্রধান। সব আন্দোলনে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। বৈষম্যহীন এক সমাজ যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের ধারাবাহিকতা। সেই লক্ষ্যে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপামর জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে দেশের মানুষ। আর সেই রক্তঝরা আন্দোলনে কেউ শহীদ হয়েছেন, কেউ হারিয়েছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই ত্যাগের বিনিময়ে যারা দেশকে নতুন করে গণতন্ত্রের পথে হাঁটতে শিখিয়েছেন, সরকার তাদের সম্মান ও মূল্যায়ন করতে ভোলেনি, বরং ধারাবাহিকভাবে সেই সব যোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন স্বয়ং সরকার প্রধান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত হয়েছেন এমন 10 ব্যক্তির পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান সরকার প্রধান। এদিন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তায় একটি করে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং 2টি প্যাডেল চালিত রিকশা উপহার দেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেয়া বাহনগুলো কিভাবে পরিচালনা করা হবে তা প্রত্যক্ষ করেন। একই সঙ্গে নিরাপদে ও আইন মেনে বাহনগুলো পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই গণঅভ্যুত্থানকে দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফল বলে উল্লেখ করেন তিনি। জানান, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এদিকে তিস্তা ব্যারাজের নামে ভারত সরকারকে হাসিনা কার্ড খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকরা। রক্তচক্ষুর শিকার হয়ে এ সময় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কেউ কেউ নরম সুরে কথা বলছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, জুলাই আন্দোলনকে যেন কেউ ভুলে না যায়। সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক এক ফ্যাসিস্ট এখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু না। চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন, সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। পরে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। এ সময় সরকারের অনুমতি ছাড়া একজন পলাতক আসামিকে প্রেস কনফারেন্স করতে দেয়ায় ভারত সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। 5ই আগস্টের অর্জন, এটা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আরাধনা ফল, ধারাবাহিক 17 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। এটাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে একটা ভুল পদ্ধতি। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে। আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে। সেই আইনি তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সে তদন্ত শেষ করতে পারব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে সেটা ঠিক নয়। কেউ যদি মনে করে মাত্র 36 দিনের আন্দোলনের ভিতরে
17 বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ না হয়ে সাম্য এবং ন্যায় বিচার ফিরে পেতে কাজ করা হবে বলে আশা ব্যক্ত করেন আলোচকরা। শহীদদের আকাঙ্ক্ষার কথা যদি আমি বলি, কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আলোকচিত্র প্রদর্শনীতে সাংবাদিকদের কাছে গণভোট ইস্যুতে সরকারের সমালোচনা করেছেন তিনি। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। জুলাই এখনো শেষ হয়নি শিরোনামে প্রদর্শনীতে উঠে এসেছে 1947 থেকে 2024 পর্যন্ত বাঙালির স্বাধিকার ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস। শনিবার সকালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রদর্শনী ঘুরে দেখান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা গণভোট বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে বলেন, পুরানো বন্দোবস্তের বাইরে সরকারের কোনো অর্জন নেই। সংস্কারের চেয়ে সরকার নিজেদের লোকদের বিভিন্ন কার্ড বিতরণে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি, কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। জাতিকে আমরা বলেছি, সংসদে আমরা প্রতিকার পাই নাই, ন্যায় বিচার পাই নাই, আপনাদের অধিকার সংসদে তারা মেনে নেয় নাই। এখন আপনাদেরকে সাথে নিয়েই সেই অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব, আন্দোলন করব, সেই আন্দোলনে আমরা আছি। একই দিন রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা সম্মেলনে যোগ দেন জামাত আমির। এতে দেশ গঠনে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরকারের আপোষ মনোভাবে দিল্লিতে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। এ সময় জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বানও জানিয়েছেন নাহিদ ইসলাম। আনুষ্ঠানিক উদ্বোধনীর তৃতীয় দিন শনিবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন এনসিপি আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন 2024-এর জুলাই অভ্যুত্থানের সারথীরা। প্রায় 1.5 ঘন্টা জাদুঘরের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় জুলাই জাদুঘরকে দলীয়করণ না করার আহ্বান জানান তিনি। আমরা এর আগে দেখেছি, এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এটা হয়েছে, দলীয়করণ হয়েছে, একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর, সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে। বিএনপি ভারতকে ভয় পাচ্ছে এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের সঙ্গে ভারতও জড়িত ছিল। তাদের আপোষ মনোভাবে দিল্লিতে বসে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন বলে মন্তব্য করেন তিনি। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে। এই সরকারের এই আপোষকামী মনোভাবের কারণে কিন্তু আমরা দেখলাম দিল্লিতে কনফারেন্স করে এখন অতীত স্বৈরাচার শক্তি তারা হুঙ্কার দিচ্ছে এবং সরকার একটা শুধু প্রেস রিলিজ দিয়ে তার দায়িত্ব শেষ করছে। এছাড়াও জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করে নতুন আইন প্রণয়নেরও দাবি জানান নাহিদ ইসলাম। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় তনু হত্যার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর ফের গ্রেফতার। হাজিরের পর আবারও কারাগারে পাঠালেন কুমিল্লার আদালত। 1-11-র সময় ডিজিএফআইয়ের জেআইসি সেলে আটকে রেখে নির্যাতন করা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 24-এর 5 আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক সহ আইনজীবীদের নিয়ে গোপন বন্দিশালাটি পরিদর্শনের পরে কথা জানান চিফ প্রসিকিউটর। এদিকে সালাউদ্দিন আহমদকে গুমের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। জানালাবিহীন মাত্র কয়েক ফুটের অন্ধকার ঘর, যার মধ্যে আটকে রেখে নির্যাতন। দেয়ালে দেয়ালে লেখা ছিল সেই আর্তনাদ আর হাহাকার।
ডিজিএফআই এর গোপন বন্দিশালা জেআইসি সেলে এমন নির্যাতনের অভিযোগ। শনিবার সকালে বন্দিশালাটি পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 জন বিচারক, প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানায় 1-11 সময় এখানে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। চিফ প্রসিকিউটর জানান 26টি সেলে শ্রেণী বেঁধে রাখা হতো বন্দীদের। 24-এর 5ই আগস্টের পর সংস্কার করে নষ্ট করা হয় বেশিরভাগ আলামত। বিচারকরা সশরীরে পরিদর্শন করায় ন্যায় বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। এরকম অসংখ্য তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্যে তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও এইগুলো আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি। টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। যদিও আসামি পক্ষের আইনজীবীদের দাবি, আদালতে বন্দীদের সাক্ষ্যের সঙ্গে মিল খুঁজে পাননি তারা। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফের বন্দিশালায় থাকার সময় আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা কোনো কিছু দেখেন নাই। অথচ আজকে যে রুমটি 17 ফিট বা 21 ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে, সেই রুমে কিন্তু 2টো জানালা আছে দক্ষিণ দিকে। সেই জানালা দিয়ে প্রথমে দেখা যায় গাছ। তাহলে যে ব্যক্তি গাছ দেখে নাই সেই ব্যক্তি কি করে এই মেজবি দেখে, মেজবির উল্টা ওয়াল দেখে? এর আগে র্যাবের একটি টর্চার সেল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। শীঘ্রই র্যাব 2 ও ডিবির টর্চার সেল পরিদর্শন করবেন তারা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান সহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। দ্রুত তদন্ত শেষে দোষীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সড়কে একদিনে 5 জেলায় প্রাণ গেল 10 জনের। নাটোরে ভটভটি ও বাসের সংঘর্ষে প্রাণ গেছে 3 গরু ব্যবসায়ীর। এদিকে সিরাজগঞ্জে ট্রাকে বাস ধাক্কায় মৃত্যু হয়েছে 2 জনের। কিশোরগঞ্জে বাস চাপায় অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। সড়ক মহাসড়ক যেন মৃত্যুফাত। যান চালকদের বেপরোয়া গতি আর পথচারীদের অসচেতনতায় প্রতিনিয়তই ঝরছে প্রাণ। আজও 10 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নাটোরের গুরুদাসপুরের নয়াবাজারে গরুবাহী ভটভটি ও রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হয় 3 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোড অ্যাক্সিডেন্টে আজকে 3 জন মারা গেছে। এই আমাদের ধামানিপাড়া গ্রামের 2 ভাই মারা গেছে। সিরাজগঞ্জ থেকে আসা পণ্যবাহী ট্রাক নলকা ওভারপাসে ওঠার সময় একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত হন অন্তত 10 জন। 100 স্পিড ওভারের গতি হয়ে যায়, তখন উনি উপর দিয়ে না যায়, নিচ দিয়ে আসে। আমাদের লোকাল একটি ট্রাক ছিল, নিচে দাঁড়িয়ে ছিল, ওই গাড়ি দিয়ে বডি দিয়ে এসে মেরে দেয়। মেরে দেওয়ার কারণে ঘটনাস্থলে 2 জন লোক এখানে মারা যায়। পিছনে থামে না আসলে গাড়িটার মাঝখানে মেরে দেওয়া ঘটনাস্থলেই ড্রাইভার সহ 2 জন নিহত হয়ে গেছে। ঠাকুরগাঁয়ে পথচারীর সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহীর। এতে মোটরসাইকেল থেকে পড়ে অর্ণব ইসলাম ও পথচারী আবুল হোসেনের মৃত্যু হয়েছে। আহত আরও একজনের অবস্থা গুরুতর। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস চাপায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। এছাড়া বান্দরবানের আলীকদমে বাস দুর্ঘটনায় হোসাইন নামে একজন নিহত হয়েছেন। এদিকে শুক্রবার সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের প্রত্যেক পরিবারকে 5 লাখ, পঙ্গুত্ব বরণকারী 3 লাখ এবং আহতদেরকে 1 লাখ টাকা করে সরকারি অনুদানের ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করবে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনের তারা বলবে, তাদেরকে 3 লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে।
মারা গেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। দীর্ঘদিন ধরে ভুগছিলেন অসুস্থতায়। রোজারিও ক্লিনিকে 68 বছর বয়সে মৃত্যু। খবর আর্জেন্টিনার গণমাধ্যমের। গ্রিসের উপকূল থেকে 72 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়া থেকে গ্রিসে অনুপ্রবেশের সময় ইউরোপীয় সীমান্তরক্ষী একটি সংস্থা তাদের উদ্ধার করে। এসব অভিবাসন প্রত্যাশীদের গ্রিসের একটি বন্দরের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। ইউরোপের স্বপ্ন যেন মহামারী আকার ধারণ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসের দক্ষিণাঞ্চলে পৌঁছায় 40 অভিবাসন প্রত্যাশী। ইয়েরা পেত্রার দক্ষিণ পূর্ব উপকূলে তাদের বহনকারী নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। পরে কোস্টগার্ড ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের নিরাপদে বন্দরে নেওয়া হয়। এরপর শুরু হয় নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া। শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় মিডল ইস্ট মনিটর। ওই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই দুটি নৌযান থেকে উদ্ধার করা হয় আরও 112 জনকে। প্রথম নৌযানে ছিলেন 56 জন, যাদের মধ্যে 31 জন সুদানের এবং 25 জন বাংলাদেশের নাগরিক। দ্বিতীয় নৌযানেও ছিলেন 56 জন, তাদের মধ্যে 47 বাংলাদেশি এবং 9 মিশরীয় নাগরিক ছিলেন। এদিকে আগের একটি উদ্ধার অভিযানে 50 জন অভিবাসন প্রত্যাশীকে পাচারের অভিযোগে দক্ষিণ সুদানের 16 বছর বয়সী এক কিশোরকে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ। অভিবাসীদের জবানবন্দি অনুযায়ী লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রায় নৌকাটি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাদিম মারজান, সময় সংবাদ। আদালতের নির্দেশে নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, হাফিজুর রহমান যেন পালাতে না পারেন এবং চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা যায়, সেজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। কারিগরি সমস্যায় 270 জন আরোহী নিয়ে ইতালির রোমে আটকে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দেশে পৌঁছাতে পারে আগামীকাল সকালে। একই সঙ্গে ঢাকা থেকে শনিবার টরন্টোগামী ফ্লাইটটিরও যাত্রা বিলম্ব হবে। শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, রোমে গ্রাউন্ডেড ফ্লাইটটির যাত্রীদের আবাসিক হোটেলে রাখা হয়েছে। কারিগরি সমস্যা নিরসনে প্রকৌশলী দল ও যন্ত্রাংশ শনিবার রোমের স্থানীয় সময় সন্ধ্যায় পৌঁছানোর কথা রয়েছে। মেরামতের পর দেশটির স্থানীয় সময় রাত 11টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। দেশের বাইরের খবর। শব্দদূষণ নিয়ন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গের ধর্মীয় স্থান থেকে 5000-এর বেশি মাইক সরিয়ে নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে মসজিদ থেকে 4203টি আর মন্দির থেকে 1096টি লাউড স্পিকার সরানো হয়েছে। সরকারের দাবি, মসজিদ মন্দির সবখানেই সমানভাবে আইন প্রয়োগ হয়েছে। লিখিত নোটিশ ছাড়াই মাইক সরানোর অভিযোগ তুলেছে মুসলিম সংগঠনগুলো। শব্দদূষণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ জুড়ে অভিযানে নেমেছে রাজ্য সরকার, যার আওতায় ধর্মীয় স্থান থেকে সরানো হয়েছে 5000-এরও বেশি মাইক। এরই মধ্যে মসজিদ থেকে সরানো হয়েছে 4000-এরও বেশি আর মন্দির থেকে প্রায় 1100টি। রাজ্য সরকারের দাবি, কোনো সম্প্রদায়কে টার্গেট করে নয়, বরং আদালতের নির্দেশ ও শব্দদূষণ বিধি মেনেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেওয়ার দাবি করেছে প্রশাসন। তবে কয়েকটি মসজিদ কমিটি ও মুসলিম সংগঠনের অভিযোগ, কয়েক জায়গায় শব্দের মাত্রা পরীক্ষা না করেই মাইক খুলতে বলা হয়েছে। প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী শিবিরও। মসজিদ, মন্দির, রাজনৈতিক সভা এবং সামাজিক অনুষ্ঠান সব ক্ষেত্রেই একই নিয়ম প্রয়োগের দাবি করেছেন তারা। বিতর্কের পেছনে রয়েছে সরকারের আগের কয়েকটি সিদ্ধান্ত। মে মাসে ক্ষমতায় এসেই 1950 সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগের উদ্যোগ নেয় শুভেন্দু সরকার। একই সময়ে কয়েকটি মসজিদ থেকে মাইক খুলে দেওয়ার অভিযোগও ওঠে। সরকারি পরিসংখ্যানে মন্দিরের তুলনায় মসজিদ থেকেই প্রায় 4 গুণ বেশি মাইক সরানো হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। মারা গেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বেশ কিছুদিন অসুস্থ থাকার পরে রোজারিওর ক্লিনিকে 68 বছর বয়সে মারা যান তিনি। আর্জেন্টাইন গণমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে। মায়ামিতে দলের সঙ্গে অনুশীলন করছিলেন লিওনেল মেসি, আর দুঃসংবাদটা তখনই এলো। রোজারিওতে চিকিৎসাধীন থাকা তার বাবা হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে ৬৮ বছর বয়সে মারা গিয়েছেন লিওনেল মেসির বাবা। অসুস্থতার খবর আগে থেকেই শোনা যাচ্ছিল, এবার তার মৃত্যুর খবর নিশ্চিতভাবেই মানসিকভাবে ভেঙে দেবে এলএম10কে। ইতালি থেকে ইউসেবিও মেসি পাড়ি জমান আর্জেন্টিনায়। তারই সন্তান রোজারিওর একটা স্টিলের কারখানায় কর্মজীবন শুরু করেন সুপারভাইজার হিসেবে। তবে বিগত ২৬ বছর ধরে ওই একটা কাজ বেশ ভালোভাবেই সামলালেন হোর্হে মেসি। পেশাদার না হয়েও পেশাদারিত্বের সঙ্গে এজেন্টের দায়িত্ব পালন করতে পারে কয়জন? তাই বাবার সাথে সম্পর্কটাও বেশ ঘনিষ্ঠ এলএম10-এর। বিশ্বকাপ চলাকালীন তার অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে শারীরিক অসুস্থতা আর পিছু ছাড়ল না। রোজারিওর একটা ক্লিনিকে ভর্তি ছিলেন বেশ কিছুদিন ধরেই, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাও এমন একটা সময়ে যখন ইন্টার মায়ামির জার্সিতে মাত্র মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই শহীদ ও আহত 10 জনের পরিবারের সদস্যকে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। রোগীদের বিদেশ যেতে না হয় এমনভাবে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান। অন্তর্বর্তী সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে। ভারতকে হাসিনা কার্ড খেলতে না দেওয়ার হুঁশিয়ারি। এবং ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় নির্যাতন করা হয়েছিল তারেক রহমানকে। সালাউদ্দিন আহমদ গুমে হাসিনা কামালের সম্পৃক্ততা, দ্রুত তদন্ত শেষ করার ঘোষণা চিফ প্রসিকিউটর। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।